এরপর হচ্ছে আমাদের কয়েকটা পর্যাবৃত্ত ধর্ম সম্পর্কে জানতে হবে। পর্যাবৃত্ত ধর্ম মানে কি? যারা হচ্ছে এরকম পরমাণু ক্রমাঙ্কের উপর ডিপেন্ড করছে, মানে সর্বস্থকি ইলেকট্রনের উপর যারা ডিপেন্ড করছে, ঠিক আছে, তাদেরকে বলে পর্যাবৃত্ত ধর্ম। যেমন কি আমাদের সিলেবাসে যেগুলো রয়েছে, পারমাণবিক ব্যাসার্ধ রয়েছে, আয়নাইজেশন এনার্জি রয়েছে, তড়িৎ ঋণাত্মকতা রয়েছে, আর জারণ বিজারণ ক্ষমতা রয়েছে। অলওয়েজ মাথায় রাখবে কোনো একটা পর্যায়ের, এটা ধরো একটা পর্যায় সারণী, ঠিক আছে, এটা ধরো পর্যায় সারণীর যেসব ধর্ম এপাশ থেকে এপাশে গেলে বাড়ে, মানে পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে যারা বাড়বে, তারা শ্রেণী বরাবর উপর থেকে নিচে গেলে তারা কমবে। এপাশ থেকে এপাশে গেলে যেগুলো বাড়বে, এপাশ থেকে এগুলো সেগুলো কমবে। এপাশ থেকে এগুলো বাড়লে এপাশে গেলে কমবে, ঠিক আছে। এটা হচ্ছে থাম্ব রুল, মনে রাখবে, ঠিক আছে। এটা এরকম মনে রাখতে পারলে যে কোনো কোশ্চেন সহজে করা যাবে, নইলে কিন্তু অনেক কিছু মনে রাখতে হয়। অলওয়েজ মনে রাখবে বাম থেকে ডান দিকে গেলে যেগুলো বাড়ে, শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে সেগুলো কমবে। শ্রেণীর বরাবর উপর থেকে নিচে নামলে যেগুলো বাড়ে, পর্যায় বরাবর গেলে সেগুলো কমবে, ঠিক আছে। জাস্ট উল্টোটা হয়, পর্যায় বরাবর গেলে যা হয় ঠিক তার উল্টোটা হয় শ্রেণী বরাবর গেলে, ঠিক আছে। এখন আমাদের কি কি পর্যাবৃত্ত ধর্ম আমাদেরকে জানতে হবে। কি রয়েছে? পারমাণবিক ব্যাসার্ধ রয়েছে, আয়নাইজেশন শক্তি রয়েছে, তড়িৎ ঋণাত্মকতা রয়েছে, আর জারণ বিজারণ ধর্ম রয়েছে, ঠিক আছে। প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে পর্যায় সারণী বরাবর, পর্যায় সারণীতে পারমাণবিক ব্যাসার্ধটা কীভাবে ডিপেন্ড করছে, পারমাণবিক ব্যাসার্ধটা কীভাবে পর্যাবৃত্ত হচ্ছে। এদিকে দেখো ভালো করে, এপাশ থেকে পাশে গেলে তো পরমাণু ক্রমাঙ্ক তো বাড়ছে, এপাশ থেকে পাশে গেলে তো পরমাণু ক্রমাঙ্ক তো বাড়ছে। লিথিয়ামের 3, বেরিলিয়ামের 4, তারপরে বোরনের 5, তারপর 6, তারপর 7, অক্সিজেনের 8, তারপর ফ্লুরিনের 9, 10, এভাবে করে বাড়তে যাচ্ছে। পর্যায় বরাবর বাম থেকে ডান দিয়ে যাচ্ছে, মানে কি পরমাণু ক্রমাঙ্ক বাড়ছে। পরমাণু ক্রমাঙ্ক বাড়ছে মানে কি? আর দেখো পর্যায় মানে কি? পর্যায় মানে হচ্ছে কক্ষ সংখ্যা, ঠিক আছে। মানে কক্ষ সংখ্যা সেম থাকছে কিন্তু পরমাণু ক্রমাঙ্ক বেড়ে যাচ্ছে। তার মানে কি? এটা ধরো হচ্ছে লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত আছে? 3, মানে নিউট্রন রয়েছে 3টা, এখানে 3টে নিউট্রন রয়েছে। এটা ধরো নিউক্লিয়াস, আর তার চারপাশে রয়েছে ইলেকট্রনগুলো। প্রথম কক্ষে রয়েছে 2টা, তারপরে কক্ষে রয়েছে 1টা, ঠিক আছে। এটা কত নম্বর পর্যায়ে রয়েছে? দ্বিতীয় নম্বর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় নম্বর পর্যায়ে রয়েছে মানে কক্ষ সংখ্যা সেই সংখ্যক হবে। পর্যায়ে যত নম্বর পর্যায়ে থাকে কক্ষ সংখ্যা ততগুলো হয়। লিথিয়াম কোথায় রয়েছে? দ্বিতীয় নম্বর পর্যায়ে রয়েছে, তাই কক্ষ সংখ্যা হচ্ছে 2টো, ঠিক আছে। আর সর্বস্থ কক্ষে কটা রয়েছে? 1টা ইলেকট্রন রয়েছে। আবার বেরিলিয়ামে দেখো, বেরিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 4। তাহলে কীরকম হবে? তাহলে আমাদের গঠনটা কীরকম হবে? এখানে হবে 4, নিউক্লিয়ার প্রোটন সংখ্যা হয়ে যাবে 4, আর এখানে কত হয়ে যাবে? 1টা ইলেকট্রন বেশি হয়ে যাবে। ভালো করে দেখো, প্রোটন সংখ্যা একটা বেড়ে গেল, কিন্তু কক্ষ সংখ্যা বাড়ছে না। তার মানে এদের মধ্যে আকর্ষণটা বেশি হবে কিনা? পরমাণু ক্রমাঙ্কটা বেড়ে গেল মানে কি? নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা বেড়ে গেল, এর পাশে ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেল, মানে আকর্ষণটা বেশি হবে কিনা? আকর্ষণ বেশি হলে কি হবে? এটা কাছাকাছি আসতে চাইবে কিনা? মানে শেষ কক্ষটা কাছাকাছি চলে আসতে চাইলো, শেষ কক্ষটা নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসতে চাইলো। তার মানে কি? ছোট হয়ে গেল জিনিসটা। মানে পরমাণুটা তখন, মানে সর্বস্থ কক্ষে ইলেকট্রন যখনই কাছে চলে এলো, তার মানে কি? পরমাণুর আকারটা ছোট হয়ে গেল, মানে পারমাণবিক ব্যাসার্ধ কি হলো? ছোট হয়ে গেল। তার মানে আমরা কি জানতে পারবো? আমরা এখান থেকে তাহলে কি বলতে পারি? পর্যায় বরাবর এপাশ থেকে এপাশে গেলে কি হয়? পারমাণবিক ব্যাসার্ধ কমে। এপাশ থেকে এপাশে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে। তাহলে শ্রেণী বরাবর তাহলে কি হবে? এপাশ থেকে এপাশে গেলে তাহলে কি হবে? পারমাণবিক বাড়বে, পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে। বোঝা গেছে? থাম্ব রুল যেটা বলেছিলাম, পর্যায় সারণী বরাবর, পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে কি হয়? যেটা কমবে, শ্রেণী বরাবর বা উপর থেকে নিচে গেলে সেটা বাড়বে। তাহলে এপাশ থেকে এপাশে গেলে কি হবে? কমবে। পর্যায় বরাবর এপাশ থেকে এপাশে গেলে কেন কমবে? তো বোঝা গেছে তো, কারণ কক্ষ সংখ্যা একই থাকছে, কিন্তু ইলেকট্রন সংখ্যা বেড়ে যাচ্ছে, প্রোটন সংখ্যা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তাই না? কি হচ্ছে? ছোট হয়ে যাচ্ছে, পারমাণবিক ব্যাসার্ধ ছোট হয়ে যাচ্ছে। আর উপর থেকে নিচে গেলে কি হবে? ভালো করে দেখো, পর্যায় সংখ্যা বাড়ছে, পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা বাড়ছে। এখানে দ্বিতীয় নম্বর পর্যায়ে, এখানে তৃতীয় নম্বর পর্যায়ে রয়েছে। তৃতীয় নম্বর পর্যায়ে মানে কি? 3টে রয়েছে, 3টে কক্ষপথ রয়েছে। এখানে প্রোটন সংখ্যাও বাড়ছে এক এক করে, কিন্তু প্রোটন সংখ্যাও বাড়ছে অনেকটা করে, 7 করে প্রোটন সংখ্যাও বাড়ছে, কিন্তু কক্ষপথ যে বাড়ছে সেটার এফেক্টটা অনেক বেশি, কক্ষপথ অনেক বড় হয়ে গেছে। আবার এখানে তৃতীয় নম্বর পর্যায়ে চলে গেছে, মানে কি? কক্ষপথ আরও বেশি বড় হয়ে গেছে। এবং বড় হতে, কক্ষপথ যেহেতু বড় হয়ে যাচ্ছে, তাহলে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বাড়লেও এই কক্ষপথের দূরত্বটা বেড়ে যাচ্ছে, কারণ লাস্ট কক্ষপথের দূরত্বটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি বোঝা গেল? পরমাণু ক্রমাঙ্ক একটা জিনিস মনে রাখলেই হবে, আমাদেরকে কারণ সাধারণত কেউ জিজ্ঞাসা করবে না,
কেন কমে কেন বাড়ে কেউ জিজ্ঞাসা করবে না, আমাদের জিজ্ঞাসা করবে যে পর্যায় বরাবর কীরকম ধর্মের পরিবর্তন হয়, পর্যায় বরাবর ধর্মের কীভাবে পরিবর্তন হয় সেটাই শুধুমাত্র মনে রাখলেই হয়ে যাবে। ঠিক আছে, কারণ আমাদের কেউ জিজ্ঞাসা করবে না। আর কারণ মনে রাখার জন্য এই একটাই প্রসেস, যে কোনো একটা জিনিস মনে রাখো, বাকিটা আপনি আপ মনে থেকে যাবে। পর্যায় বরাবর মনে রাখো, পর্যায় বরাবর মনে রাখো তোমরা ইয়ে দিয়ে মনে রাখো, মানে যেভাবে বোঝানো হলো, এপাশ থেকে পাশে গেলে কী হচ্ছে, পরমাণু ক্রমাঙ্ক বাড়ছে, পরমাণু ক্রমাঙ্ক বাড়ছে মানে কি, নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতা বেড়ে যাচ্ছে, তাই না সর্বস্থ অক্ষে ইলেকট্রনকে সহজে টেনে রাখতে পারছে, তাই না কি হচ্ছে, বা পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে কী হবে, পারমাণবিক ব্যাসার্ধ কমবে, আর এ পাশে যেটা কমবে এ পাশে যেটা বাড়বে, শ্রেণী বরাবর গেলে সেটা বাড়বে, ব্যাস এইভাবে করে মনে থেকে গেল। এরপর দেখো পরমাণুর ব্যাসার্ধ মানে কি, নিউক্লিয়াস থেকে তার সর্বস্থ অক্ষের ইলেকট্রনের মধ্যে দূরত্ব, সর্বস্থ অক্ষের দূরত্ব। ঠিক আছে, এটা হচ্ছে পারমাণুর ব্যাসার্ধ। কিন্তু এর কি হবে, যেগুলো সমযোজী যৌগ, যেগুলো যেরকম ধরো ক্লোরিন সিএল সমযোজী যৌগ, তো এটা তো ইলেকট্রন তো শেয়ার করে, তাই না, এদের মধ্যে পারমাণবিক ব্যাসার্ধ বলতে গেলে এই যে ডিস্টেন্সটা, এই যে এগুলো তো ইলেকট্রন ক্লাউড, এই যে ইলেকট্রন মেঘ, তাদের মধ্যে ডিস্টেন্সটা, এই ক্লোরিন আর ক্লোরিনের মধ্যে ডিস্টেন্সটা, তার হাফকে বলা হবে সমযোজী ব্যাসার্ধ। বোঝা গেছে, এই যে দূরত্বটা দুটো এলিমেন্টের মধ্যে যে দূরত্ব, তার হাফকে বলা হবে সমযোজী ব্যাসার্ধ। কার ক্ষেত্রে প্রযোজ্য, সমযোজী ব্যাসার্ধের ক্ষেত্রে প্রযোজ্য, এগুলোকে সমযোজী ব্যাসার্ধ বলা হয়। ঠিক আছে, দুটো এলিমেন্টের মধ্যে হাফ ডিস্টেন্সটা, যে ডিস্টেন্সটার হাফ, এটাকে বলা হবে সমযোজী ব্যাসার্ধ, মানে এটাকে বলা হবে এর ব্যাসার্ধ, এই যে এটা হচ্ছে এর ব্যাসার্ধ, এটা হচ্ছে এর ব্যাসার্ধ। বোঝা গেছে, যেমন ধরো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, হাইড্রোজেনের ক্ষেত্রে উদাহরণ দেওয়া আছে। হাইড্রোজেনের ক্ষেত্রে কী বলা আছে, হাইড্রোজেনের দুটি পরমাণুতে নিউক্লিয়াসদের দূরত্ব হচ্ছে 74 পিকোমিটার। ঠিক আছে, 1 পিকোমিটার মানে 10⁻⁻12 মিটার। ঠিক আছে, মানে 1/10⁻12 মিটার, 1 পিকোমিটার মানে। ঠিক আছে, খুবই ছোট একটা ইউনিট, কারণ পরমাণু তো খুবই ছোট, তার মধ্যে ডিস্টেন্সও খুবই ছোট, মানে খুব ছোট ইউনিট দ্বারা বোঝাতে হচ্ছে। আর হাইড্রোজেনের দুটো পরমাণু নিউক্লিয়াসের মধ্যে, এটা একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস, তাদের ডিস্টেন্সটা কত, 74 পিকোমিটার। আর সমযোজী ব্যাসার্ধ তাহলে কত হবে, 74/2 হবে, 74/2, এটাই হচ্ছে সমযোজী ব্যাসার্ধ হাইড্রোজেনের ক্ষেত্রে। বোঝা গেছে, তারপর হচ্ছে এইগুলো কয়েকটা জিনিস এখানে লেখা আছে, এই যে কী কী কয়েকটা উদাহরণ দেওয়া আছে, এই যে এইটা তো দ্বিতীয় পর্যায়ে পারমাণবিক ব্যাসার্ধ কম হবে, এইটা কারণটা কি, দ্বিতীয় পর্যায়ে এলিমেন্টগুলো কীরকমভাবে রয়েছে, দ্বিতীয় পর্যায়ে এলিমেন্টগুলো কীরকমভাবে রয়েছে, এই তো এগুলো তো দ্বিতীয় পর্যায়ের এলিমেন্ট, এগুলো তো দ্বিতীয় পর্যায়ের এলিমেন্ট, এগুলো তো দ্বিতীয় পর্যায়ের এলিমেন্ট, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কীরকম হবে, সব থেকে বড় হবে Li, তারপরে ছোট হবে B, তারপরে ছোট হবে B, তারপরে CNO, এভাবে চলতে চলতে চলে যাবে। ঠিক আছে, এটি এখানে লেখা আছে। প্রথমে হচ্ছে কি, প্রথমে হচ্ছে Li, তারপর B, তারপর C, তারপর ONOF, ব্যাস। আবার এখানে একটা শ্রেণী বরাবর একটা দেওয়া আছে, শ্রেণী বরাবর না, এটা দ্বিতীয় পর্যায়ে এটা দেওয়া আছে। তারপর হচ্ছে আমাদের প্রথম পর্যাবৃত্ত ধর্ম হলো, প্রথম পর্যাবৃত্ত ধর্ম মানে কি হলো, পারমাণবিক ব্যাসার্ধ হলো। পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে কি হলো, পর্যায় বরাবর বাম থেকে ডানের দিকে গেলে, পর্যায় বরাবর বাম থেকে ডানের দিকে গেলে কি হয়, আমাদের পারমাণবিক ব্যাসার্ধ কমে, তাহলে শ্রেণী বরাবর উপর থেকে নিচে গেলে কি হবে, পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে। এরপর যেটা আসবে পরবর্তী যেটা পর্যাবৃত্ত ধর্ম, সেটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি বা আয়নন বিভব। আয়নন বিভব মানে কি, গ্যাসীয় নিতে হবে। ঠিক আছে, ভূমি স্তরে বা সর্বনিম্ন স্তরে অবস্থিত কোনো মৌলের একটি বিচ্ছিন্ন গ্যাসীয় প্রথম পরমাণু থেকে তার বহিস্তম সবচেয়ে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে অপসারিত করে এক চার্জযুক্ত আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকেই বলে আয়নাইজেশন এনার্জি। তার মানে কি, ধরো এটা একটা নিউক্লিয়াস, তার চারপাশে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে, এটা হচ্ছে সর্বস্থকীয় ইলেকট্রন। ঠিক আছে, সর্বস্থকীয় ইলেকট্রন থেকে নিউক্লিয়াসের আকর্ষণ দ্বারা আবদ্ধ রয়েছে, তো এখন এটা কিন্তু গ্যাসীয় ফেজে নিতে হবে, গ্যাস ফেজে নিতে হবে, কোনো একটা কী বলে, কোনো একটা এলিমেন্টের গ্যাস ফেজে নিতে হবে, গ্যাসীয় অবস্থায় নিতে হবে। গ্যাসীয় অবস্থাতে যে পরিমাণ কার্য আমরা করলে, যে পরিমাণ শক্তি আমরা দিলে, এই সর্বস্থকের ইলেকট্রন বেরিয়ে যাবে, সর্বস্থকে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে, সর্বস্থকে একটা ইলেকট্রন কোথায় চলে যাবে, বেরিয়ে গিয়ে অসীমে চলে যাবে। ঠিক আছে, সেই যে শক্তিটা যেটা দিতে হলো তাকেই বলা হবে ওই এলিমেন্টের আয়নাইজেশন এনার্জি বা আয়নন বিভব। ঠিক আছে, এটা কিন্তু অলওয়েজ কিন্তু মনে রাখতে হবে, গ্যাসীয় ফেজে নিতে হবে, গ্যাসীয় প্রথম পরমাণু। এই দেখো, এটা কিন্তু মনে রাখতেই হবে, গ্যাসীয় প্রথম পরমাণু বলতেই হবে, গ্যাসীয় প্রথম পরমাণু ফেজ।
এবং সর্বস্থ অক্ষ থেকে বের করতে হচ্ছে, সর্বস্থ অক্ষের কোন ভিতরে কোনো এলিমেন্ট থেকে না। প্রত্যেকটা কথা কিন্তু ইম্পর্ট্যান্ট এখানে। ভূমিস্তরে বা সর্বনিম্ন স্তরে অবস্থিত মৌলের বিচ্ছিন্ন গ্যাসীয় প্রথম পরমাণু, গ্যাসীয় প্রথম পরমাণুটা নিতে হবে এবং তার সর্বস্থ অক্ষ থেকে, ভিতরে কোনো কক্ষপথ থেকে নয়। সম্পূর্ণ আলগাভাবে অবস্থিত ইলেকট্রনকে অপসারিত করে একক চার্জযুক্ত এলিমেন্ট করতে হবে। একটা ইলেকট্রনকে অপসারিত করা হচ্ছে, কিন্তু দুটো ইলেকট্রনকে অপসারিত করলে কিন্তু সেটাকে আয়নন বিভব বলা হবে না, কিন্তু সেটাকে দ্বিতীয় আয়নন বিভব বলা হবে। এখানে কিন্তু আয়নন বিভব বলতে কিন্তু একক চার্জযুক্ত ইলেকট্রন তৈরি করতে হবে। যেরকম ধরো সোডিয়াম মানে কি, সোডিয়ামের সর্বস্থ কক্ষে কতগুলো রয়েছে, সোডিয়ামের 11, এবং সর্বস্থ কক্ষে রয়েছে একটা ইলেকট্রন, 2, তারপর 8, তারপর 1, সর্বস্থ কক্ষে রয়েছে একটা। এটাকে গ্যাসে ফেলে নিতে হবে, মানে সোডিয়াম গ্যাসের একটা পরমাণু, একটা বিচ্ছিন্ন একটা পরমাণু, সেই পরমাণু থেকে ধরো এটা একটা সোডিয়াম নিউক্লিয়াস, এটা হচ্ছে সর্বস্থ কক্ষের একটা ইলেকট্রন রয়েছে, সেই একটা ইলেকট্রনকে অপসারিত করলে কী হবে, এটা একটা ক্যাটায়নে তৈরি হয়ে যাবে। এটা একটা ক্যাটায়ন তৈরি হয়ে যাবে কিনা, যতগুলো ইলেকট্রন অপসারিত হয় তত সংখ্যক তো চার্জ তৈরি হয়, তত সংখ্যক তো পজিটিভ চার্জ তৈরি হয়, পজিটিভ চার্জ হয়ে যায়। কারণটা কি, এখানে ইলেকট্রন একটা কমে গেল কিন্তু প্রোটন সংখ্যা তো একই রয়ে গেছে। এখানে টোটাল ইলেকট্রন সংখ্যা আগে কত ছিল, 11টা, টোটাল প্রোটন সংখ্যা কত ছিল, 11টা। একটা ইলেকট্রন বেরিয়ে চলে গেল, যখনই শক্তি দিলাম একটা ইলেকট্রন বেরিয়ে চলে গেল, তার মানে কি হলো, প্রোটন সংখ্যা হয়ে গেল 11টা, কিন্তু ইলেকট্রন সংখ্যা হয়ে গেল 10টা। তার মানে কি, একটা প্রোটন বেড়ে গেল মানে কি, ওই পরমাণুটাতে একটা প্রোটনের চার্জের আধিক্য চলে গেল। একটা প্রোটনের চার্জ মানে কি, একক চার্জ মানে একটা ক্যাটায়ন তৈরি হয়ে গেল। সেই যে ক্যাটায়নটা তৈরি করলাম, যে পরিমাণ শক্তিতে ক্যাটায়নটা তৈরি করলাম, একক চার্জযুক্ত ক্যাটায়ন, গ্যাসীয় প্রথম পরমাণু এবং সর্বস্থ কক্ষ থেকে ইলেকট্রন বার করে, সেটাকে সেই যে শক্তিটা দিতে হলো ওটাকেই বলা হবে আয়নন বিভব। এরপর আমাদের বুঝতে হবে যে এর চেঞ্জটা কীরকম হবে হয়। এই যে চেঞ্জটা হয় মানে পর্যায় বরাবর কীরকমভাবে চেঞ্জ হয়, শ্রেণী বরাবর কীরকমভাবে চেঞ্জ হয়। আমি কি বলেছিলাম, যে কোনো একটা মনে রাখলেই হবে, তাহলে বাকিটা আপনি মনে চলে আসবে। এবার আমরা জানবো যে পর্যায় বরাবর কীভাবে চেঞ্জ হয়। ভালো করে ভেবে দেখো, লিথিয়ামে কতগুলো রয়েছে, এই পাশে এটা হচ্ছে লিথিয়াম, লিথিয়ামের কতগুলো রয়েছে, তোমার সর্বস্থ ইলেকট্রন কতগুলো রয়েছে, একটা রয়েছে ইলেকট্রন, টোটাল তো তিনটে ইলেকট্রন, তিনটে মানে কি 2 + 1, সর্বস্থ ইলেকট্রন সংখ্যা হচ্ছে একটা। এখনই কি চাই, স্টেবল হয়। আমরা কি বলেছিলাম, রাসায়নিক যে আমরা যখন পড়েছিলাম, রাসায়নিক বন্ধন যখন আমরা পড়েছিলাম, তখন আমরা কী জেনেছিলাম, সর্বস্থ ইলেকট্রন ছেড়ে দিয়ে অথবা গ্রহণ করে, সর্বস্থ ইলেকট্রন গ্রহণ করে কী হতে চায়, স্টেবল হতে চায়, নিষ্ক্রিয় গ্যাসের মতো পরমাণু লাভ করতে, নিষ্ক্রিয় গ্যাসের মতো মানে ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। লিথিয়াম কি চাইবে, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সর্বস্থ 2 হয়ে যেতে, মানে কি হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে। তাই না আমরা কি চাই, লিথিয়াম অ্যাকচুয়ালি চাইছে যে ইলেকট্রন ছেড়ে দিতে, তাহলে এদেরকে কি বেশি পরিমাণ কি শক্তি দিতে হবে। আর ফ্লুরিনকে দেখো, ফ্লুরিনের সর্বস্থ কত রয়েছে, 9টা, সর্বস্থকের মানে টোটাল ইলেকট্রন রয়েছে 9টা, মানে 2 + 7, সর্বস্থকে রয়েছে 7টা ইলেকট্রন। এদেরকে দেখো, এরা কি চাইছে, ফ্লুরিনের রয়েছে সর্বস্থকে 7টা ইলেকট্রন, সর্বস্থ অক্ষে রয়েছে 7টা ইলেকট্রন। একে যদি একটা ইলেকট্রন যদি দেওয়া হয়, তাহলে সর্বস্থকে 8টা ইলেকট্রন হয়ে যাবে, নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে যাবে, তাহলেই সে স্টেবল হয়ে যাবে। এ কি আর একটা ইলেকট্রন ছাড়তে চাইবে, এই একটা ইলেকট্রন ছাড়া কি এর পক্ষে কি সুবিধাজনক হবে, এ তো চাইছে যে ইলেকট্রন গ্রহণ করে স্টেবল হতে, তাহলে নিশ্চয়ই একে অনেক বেশি পরিমাণ শক্তি দিতে হবে যদি একটা ইলেকট্রন যদি বার করতে হয়, ঠিক কি না। এখানে যে পরিমাণ শক্তি আমাদের দিতে হচ্ছে, লিথিয়ামের ক্ষেত্রে লিথিয়াম তো ইলেকট্রন তো ছাড়তে চাইছে, লিথিয়াম ইলেকট্রন ছেড়ে দিয়ে হিলিয়ামের মতো ইলেকট্রন লাভ করে নিতে চাইছে, তাহলে একে যে পরিমাণ শক্তি দিতে হবে ক্যাটায়ন বানানোর জন্য, তার থেকে নিশ্চয়ই একে অনেক পরিমাণ বেশি শক্তি দিতে হবে, ফ্লুরিনকে নিশ্চয়ই তার থেকে অনেক বেশি পরিমাণ শক্তি দিতে হবে। তার মানে কি, এ পাশে গেলে আমাদের আয়নাইজেশন এনার্জি বাড়বে, এ পাশ থেকে পাশে গেলে আমাদের আয়নাইজেশন এনার্জি বাড়বে, বোঝা যাচ্ছে। পর্যায় বরাবর বাম থেকে ডান পাশে গেলে আমাদের আয়নন বিভব বাড়বে, এটাই হচ্ছে মেন কথা। পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে আয়নন বিভব বাড়লে শ্রেণী বরাবর কী হবে, উপর থেকে নিচে গেলে কমবে, ঠিক আছে, বোঝা গেছে এই জিনিসটা। লিথিয়াম চাইছে যে ইলেকট্রন ছাড়তে, তাহলে আমাদের খুব বেশি পরিমাণ শক্তি দিতে হবে না ইলেকট্রন বার করার জন্য, কিন্তু ফ্লুরিন চাইছে না ইলেকট্রন বার করতে, কিন্তু তাই জন্য আমাদের ইলেকট্রন বার করতে গেলে আমাদের বেশি পরিমাণ শক্তি দিতে হবে, এটাই হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে। এবারে কিন্তু এখানে কয়েকটা ব্যতিক্রম রয়েছে, সেই ব্যতিক্রমটা আমাদের মনে রাখতে হবে। ব্যতিক্রমটার খুব বেশি ডিটেলসে আমাদের যেতে হবে না, কি জানতে হবে, এইগুলো হচ্ছে বেশি স্টেবল হয়, ঠিক আছে। বেরিলিয়াম হচ্ছে বেশি স্টেবল হয়,
বেরিলিয়াম হচ্ছে বেশি স্টেবল হয় এখানে, আবার এখানে এইটা বেশি স্টেবল হয়, এনটা বেশি স্টেবল হয়। তাহলে এখান থেকে ইলেকট্রন বার করতে গেলে আমাদের বেশি পরিমাণ শক্তি দিতে হবে এদের থেকে। আমরা গিয়েছিলাম পর্যায় বরাবর এপাশ থেকে পাশে গেলে কি হয়, ইয়ে তোমার আয়নন বিভব এপাশ থেকে পাশে গেলে বাড়ে, তাই তো। কিন্তু এখানে কি দেখা যায়, এটা একটা ব্যতিক্রম হবে যে লিথিয়াম, প্রথমে লিথিয়াম সব থেকে ছোট, তারপরে বেরিলিয়াম হবে না, তারপরে হয়ে যাবে বোরন, ঠিক আছে, তারপরে হবে বেরিলিয়াম, কারণ বেরিলিয়াম বোরনের থেকে বেশি স্টেবল। তারপরে হচ্ছে সি আসবে, তারপর এন আসার কথা ছিল কিন্তু এন আসবে না, ও আসবে, তারপরে এন আসবে, ঠিক আছে, ও এর পর এন আসবে, তারপরে হবে ফ্লোরিন। সেকেন্ড গ্রুপে একই জিনিসই হবে, এই যে এই জিনিসটা হচ্ছে বেশি স্টেবল হয়ে যাবে, এই জিনিসটা হচ্ছে বেশি স্টেবল, এমজি হচ্ছে বেশি স্টেবল থাকবে, আর এখানে পি হচ্ছে বেশি স্টেবল থাকবে, ঠিক আছে। মানে কীরকম হবে সাজানোটা, সব থেকে ছোটো হচ্ছে এনএ, সব থেকে কম আয়নন বিভব হচ্ছে এনের, তারপরে আসবে এ এল এর, ঠিক আছে, তারপরে আসবে এমজির, তারপরে আসবে এস এর, তারপরে আসবে মানে সিলিকনের, তারপরে আসবে এস এর, তারপরে আসবে পি এর, তারপরে আসবে সি এর, ঠিক আছে। মানে এখানে একটা এই যে ব্যতিক্রমটা, এইখানে ব্যতিক্রম আর এইখানে ব্যতিক্রম, কারণ হচ্ছে পিটা হচ্ছে বেশি স্টেবল, ঠিক আছে। এটা কেন বেশি স্টেবল হয় সেটা আমাদের বুঝতে গেলে আমাদের বুঝতে হবে ইলেকট্রন বিন্যাস, আমাদের উপকক্ষ টক্ষ বুঝতে হবে, ঠিক আছে, এসে আমাদের বোঝার দরকার নেই, ব্যতিক্রমটা মনে রাখো শুধু। এবার হচ্ছে আমাদের আরেকটা পর্যাবৃত্ত ধর্ম, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা মানে কি, সমযোজী বন্ধনের মধ্যে ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে রাখবার প্রবণতা। যেমন ধরো NH3 এটা একটা সমযোজী যৌগ তো নাকি, এখানে রয়েছে এন, এভাবে করে রয়েছে এইচ, এখানে রয়েছে এইচ, এটা রয়েছে এইচ। বন্ধনী মানে কি, বন্ধনী মানে তো ইলেকট্রন জোড়, বন্ধনী মানে তো ইলেকট্রন জোড়, তাই তো নাকি, আমরা রাসায়নিক বন্ধনে পড়েছি তো নাকি এটা। এখন নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি মানে কি, ইলেকট্রন জোড়কে কাছে টেনে রাখার প্রবণতাটা বেশি, মানে ইলেকট্রন জোড়টা এর কাছে কিছুটা ঘেঁষে থাকবে, এই যে ইলেকট্রন জোড়টা এর কাছে বেশিক্ষণ থাকবে, এর কাছে বেশিটা ঘেঁষে থাকবে, আবার এখানে ইলেকট্রনটা বেশিটা ঘেঁষে থাকবে। কারণটা কি, নাইট্রোজেনের ইলেকট্রন জোন টেনে রাখবার প্রবণতাটা বেশি এই সমযোজী বন্ধনের ভিতরে, এটাকেই বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, ঠিক আছে। এবার আমাদের বুঝতে হবে যে পর্যায় সারণী বরাবর, পর্যায় বরাবর, শ্রেণী বরাবর কীভাবে পরিবর্তিত হয় তড়িৎ ঋণাত্মকতা, কীভাবে পরিবর্তিত হবে। দেখো, কার ইলেকট্রনকে টানবার প্রবণতা বেশি হবে, কার ইলেকট্রনকে টানবার প্রবণতা বেশি, এখানে ফ্লোরিন, এভাবে ফ্লোরিন রয়েছে তো, ফ্লোরিন একটার যদি ইলেকট্রন পেয়ে যায় স্টেবল হয়ে যাবে, এই পাশে যে এলিমেন্টগুলো, এই যে অক্সিজেন দুটো যদি ইলেকট্রন পেয়ে যায় স্টেবল হয়ে যাবে, তাতে এদের হচ্ছে ইলেকট্রনকে টানবার প্রবণতাটা বেশি, এদেরকে ইলেকট্রন টানবার প্রবণতাটা বেশি কিনা। কিন্তু এখানে কি চাইছে, এখানে কি ইলেকট্রনকে টানতে চাইছে, লিথিয়াম কি ইলেকট্রনকে টানবে, এরা ইলেকট্রন ছাড়তে চাইছে, তাই না। এদের মধ্যে ইলেকট্রন টানবার প্রবণতাটা বেশি, এদিকে হচ্ছে ইলেকট্রন টানবার প্রবণতাটা কম। তার মানে কি, পর্যায় বরাবর বাম থেকে ডান পাশে গেলে ইলেকট্রন টানবার প্রবণতাটা বেশি হয়ে যাচ্ছে, তার মানে কি তড়িৎ ঋণাত্মকতা বেড়ে যাচ্ছে। এটি হচ্ছে থাম্ব রুল, পর্যায় বরাবর বাম থেকে ডান দিয়ে গেলে কি হলো, তড়িৎ ঋণাত্মকতা বেড়ে গেল। তাহলে পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়লে কী হবে, শ্রেণী বরাবর গেলে তাহলে কী হবে, উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা কমবে, ব্যাস হয়ে গেল। এভাবে করেই মনে রাখবে। এবারে তোমরা তড়িৎ ঋণাত্মকতার একটা সিরিজ তোমরা মনে রাখতে পারো, এটা পরীক্ষা হয়তো আসবে না, খুব বেশি প্রবণতা নেই, কিন্তু মনে রাখতে পারো জেনে রাখার জন্য। এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার একটা সারি, যেটা মনে রাখতে হয়, আমাদের 11-12 প্রচণ্ড কাজে লাগে। FONCl BrI F, প্রথমে আসবে F, তারপর আসবে O, তারপর N, তারপর Cl, তারপর আসবে Br, তারপর আসবে I, S, তারপর P, তারপর H, ঠিক আছে। এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার একটা শ্রেণী, তোমরা এটা মনে রাখতেও পারো। মানে কি বললাম, প্রথমে আসবে F, তারপর আসবে O, তারপর আসবে N, তারপর আসবে Cl, তারপর আসবে Br, তারপর আসবে I, তারপর আসবে S, তারপর আসবে P, তারপর আসবে H, ঠিক আছে। এটা মনে রাখার নিয়মও আছে। FON মানে মনে রাখতে পারো তোমরা ফোন দিয়ে, ফোন। CL মানে CL কল, ফোন কল। ব্রো, BR মানে ব্রো, ফোন কল, করনা ব্রো। I শিওরলি কাম, এটা হচ্ছে I, S ফর শিওরলি, এখানে একটা C আসতো, ঠিক আছে।
এর মধ্যে একটা সি আসে, সি আইসিএলই কাম পেয়ারা হোম, ঠিক আছে, আইসিএলই কাম পেয়ারা ফোন কল কানাবো আইসিএলই কাম পেয়ারা হোম। এটা হচ্ছে তড়িৎ নির্ণায়কতার একটা শ্রেণী, যেটা আমাদের 11-12 প্রচণ্ড কাজে লাগে, তোমরা মনে রাখতেও পারো। তারপর আসছে আমাদের জারণ বিজারণ ধর্ম। জারণ মানে কি? জারণ মানে কি আমাদের জানা আছে? জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেওয়া, ইলেকট্রন ছেড়ে দেওয়াকে বলা হয় জারণ ধর্ম, ইলেকট্রন ছেড়ে দেওয়াকে বলা হয় জারণ। আর জারণ যে হয় মানে যে পদার্থে জারিত হয় তাকে বলা হয় বিজারক পদার্থ, ঠিক আছে। ধরুন আমি একটা এলিমেন্ট, এ হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিল, এটি ইলেকট্রন ছেড়ে দিল দিয়ে পজিটিভ হয়ে গেল, এটা হচ্ছে জারণ। আর যে ইলেকট্রন ছাড়লো, এই যে ছেড়ে যে দিল, এটাই হচ্ছে বিজারক পদার্থ, ঠিক আছে। যে যত সহজে ইলেকট্রন ছাড়তে পারবে সে হচ্ছে তত ভালো বিজারক পদার্থ, যে যত সহজে ইলেকট্রন ছাড়তে পারবে সে তত ভালো বিজারক পদার্থ। আবার উল্টোটা কি, যে যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে সে হচ্ছে তত ভালো জারক পদার্থ। যে যত সহজে বিজারিত হয় সেই হচ্ছে তত ভালো জারক পদার্থ, মানে যে হচ্ছে যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে তাকেই বলা হচ্ছে বিজারক পদার্থ, ঠিক আছে। জারণ মানে কি, ইলেকট্রন বর্জন করা হচ্ছে জারণ, যে যত সহজে ইলেকট্রন বর্জন করতে পারবে তাকে বলা হয় সে হচ্ছে তত ভালো বিজারক পদার্থ হবে, যে হচ্ছে তত সহজে যে হচ্ছে। আর বিজারণ কাকে বলা, ইলেকট্রন গ্রহণ করাকে বলা হয় বিজারণ, যে যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে সে হচ্ছে তত ভালো জারক পদার্থ হবে। এটি হচ্ছে মেন কথা। এখন ইলেকট্রনকে গ্রহণ করতে পারবে কে সহজে ইলেকট্রন ছাড়তে পারবে তা আমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছি, ঠিক আছে। সেখান দিয়ে আমরা ব্যাখ্যা করে দিতে পারবো। ইলেকট্রন সহজে ছাড়বে কে? ইলেকট্রন সহজে ছাড়বে কে? এ পাশেরগুলো ইলেকট্রন সহজে ছাড়বে। ইলেকট্রন সহজে ছাড়া মানে কি, নিজে জারিত হওয়া। নিজে জারিত হওয়া মানে কি, এ পাশেরটা হচ্ছে বিজারক পদার্থ, এই পাশেরগুলো সব হচ্ছে বিজারক পদার্থ, এ পাশেরগুলো সব হচ্ছে বিজারক পদার্থ। আর এই পাশেরগুলো কি, ইলেকট্রন গ্রহণ করতে চাইছে, ইলেকট্রন গ্রহণ করে স্টেবল হতে চাইছে, তার মানে কি ইলেকট্রন গ্রহণ করা মানে কি বিজারণ, মানে এরা হচ্ছে সব জারক পদার্থ। মানে এই পাশ থেকে পাশে গেলে কি হবে, এই পাশ থেকে পাশে গেলে কি হবে, জারণ ধর্ম বাড়বে। আর এই পাশ থেকে পাশে গেলে কি হবে, তাহলে জারণ ধর্ম কমবে, বোঝা গেছে। আর জারণ ধর্মের উল্টোটাই হবে বিজারণ ধর্ম। এটা কি, এটা হচ্ছে লিথিয়াম ছিল, লিথিয়াম হচ্ছে কি ইলেকট্রন ছাড়তে চাইছিল, ইলেকট্রন ছাড়ছিল মানে জারণ হচ্ছিল, মানে কি লিথিয়াম হচ্ছে বিজারক পদার্থ। বিজারক পদার্থ মানে কি, এপাশ থেকে পাশে গেলে বিজারণ ধর্ম বেড়েছে, তার মানে এপাশ থেকে পাশে গেলে কি হবে, বিজারণ ধর্ম, এপাশ থেকে পাশে গেলে বিজারণ ধর্ম বেড়েছে, তার মানে এপাশ থেকে পাশে গেলে বিজারণ ধর্ম কমবে, ঠিক আছে। ব্যাস এটাই রয়েছে। এই যে কোনো পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে, কোনো পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে মৌলগুলির বিজারণ ধর্ম হ্রাস পায় কিন্তু জারণ ধর্ম বৃদ্ধি পায়। কারণটা কি, পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে যাওয়া মানে কি, ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বাড়ছে, বাম থেকে ডান দিকে মৌলগুলির বিজারণ ধর্ম হ্রাস পায়, ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বাড়ছে। ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বাড়ছে মানে কি, নিজে বিজারিত হওয়ার প্রবণতা বাড়ছে, নিজে বিজারিত হওয়ার প্রবণতা বাড়ছে মানে কি জারণ ধর্ম বাড়ছে, ঠিক আছে। যে পদার্থ সহজে বিজারিত হয়, যে পদার্থ সহজে ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে তার হচ্ছে জারণ ধর্ম বেশি। বোঝা গেছে, পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে জারণ ধর্ম বৃদ্ধি পায়, সেরকম উপর থেকে নিচে গেলে তাহলে কী হবে, জারণ ধর্ম হ্রাস পাবে। আবার বিজারণ ধর্মটা ঠিকটার উল্টো হবে, জারণ ধর্ম ঠিক উল্টো হচ্ছে বিজারণ ধর্ম, বোঝা গেছে। দেখো এখানে সব কিছু একদম একটা নাটসেলা দেওয়া আছে, ঠিক আছে। এপাশ থেকে এপাশে গেলে, এপাশ থেকে এপাশে গেলে ইলেকট্রোনেগেটিভ মানে তড়িৎ ঋণাত্মকতা বাড়ছে, এপাশ থেকে পাশে গেলে তাহলে কী হবে, তড়িৎ ঋণাত্মকতা কমবে। এপাশ থেকে পাশে গেলে আয়নন বিভব বাড়ছে, এপাশ থেকে পাশে গেলে তাহলে কী হবে, আয়নন বিভব কমবে। এপাশ থেকে পাশে গেলে কী হচ্ছে, ইলেকট্রন এফিনিটি বাড়ছে, ইলেকট্রন এফিনিটি আমাদের সিলেবাসে নাই, জানার দরকার নেই। তো আয়নিক রেডিয়াস মানে কি পারমাণবিক ব্যাসার্ধ এবং ক্যাটায়ন অ্যানায়নের ব্যাসার্ধ এপাশ থেকে পাশে গেলে বাড়বে, এপাশ থেকে পাশে গেলে এপাশ থেকে পাশে গেলে কমবে, এপাশ থেকে পাশে গেলে বাড়বে, ঠিক আছে। ব্যাস। এরপর হচ্ছে আমাদের আরেকটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে হাইড্রোজেনের অবস্থান নিয়ে আমাদের কিছুটা গন্ডগোল রয়েছে। কারণটা কি, হাইড্রোজেনের অবস্থান কিছুটা ক্ষার ধাতুর সঙ্গে মিলে যায়। ক্ষার ধাতু মানে কি, গ্রুপ নম্বর 1-এর সঙ্গে কিছুটা মিলে যায়, আবার কিছু কি দেখা যায় হ্যালোজেনের সঙ্গে সাদৃশ্য রয়েছে। এখন এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, কী কী সাদৃশ্য রয়েছে, কী কী বৈসাদৃশ্য রয়েছে। ক্ষার ধাতুর সঙ্গে কী কী সাদৃশ্য রয়েছে, ক্ষার ধাতুর সঙ্গে কী বৈসাদৃশ্য রয়েছে, হ্যালোজেনের সঙ্গে কী সাদৃশ্য রয়েছে, হ্যালোজেনের সঙ্গে কী বৈসাদৃশ্য রয়েছে, সেটা আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে এটা কোশ্চেন আসে বারবার, 3 নম্বর অথবা 2 নম্বরের কোশ্চেন, 3 নম্বরের অথবা 2 নম্বরের কোশ্চেন এরকম বারবার আসে যে হাইড্রোজেনের অবস্থানের কী গণ্ডগোল রয়েছে। বিভিন্ন ধরনের কোশ্চেন হতে পারে, কী সাদৃশ্য রয়েছে, কী বৈসাদৃশ্য রয়েছে বলো, ঠিক আছে। হাইড্রোজেন কি, হাইড্রোজেন ক্ষার ধাতুর মতো একযোজি তড়িৎ ধনাত্মক মৌল। একযোজি মানে কি, হাইড্রোজেনে H+ হতে পারে, যেরকম সোডিয়াম যেরকম Na+ হতে পারে, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে হাইড্রোজেন যেরকম H+ হতে পারে। ক্ষার ধাতুর মতো H পরমাণুর একটি ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন গঠন করে। ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনের বিজারণ ধর্ম বর্তমান,
অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে অক্সাইড গঠন করে H2O, যেরকম N2O, ঠিক আছে। হ্যালোজেনের সঙ্গে যুক্ত হয়ে NaCl, HCl এরকম সব গঠন করবে। এই হ্যালাইডগুলি জলীয় দ্রবণে আয়নিত হয়ে H+ আয়ন গঠন করে। এগুলো সব সাদৃশ্য। আবার বৈসাদৃশ্য কী হবে? বৈসাদৃশ্য হবে হাইড্রোজেন অধাতু এবং সাধারণ সুন্দর দ্বিপারমাণবিক গ্যাস। কিন্তু সোডিয়াম টোডিয়াম এগুলো কিন্তু ধাতু, ঠিক আছে। এবং একক কঠিন পদার্থ এগুলো, সোডিয়াম টোডিয়াম এগুলো সব কঠিন পদার্থ, ঠিক আছে। তারপর যে হ্যালোজেনের সঙ্গে কী সাদৃশ্য রয়েছে? হ্যালোজেনের মতো হাইড্রোজেন একটি একযোজী অধাতব মৌল। যেরকম হাইড্রোজেন দেখো কী হচ্ছে, একটা ইলেকট্রন গ্রহণ করে H- হতে পারে। সেরকম ফ্লোরিনও কী চায়, একটা ইলেকট্রন গ্রহণ করে F- হয়ে যেতে চাই। তো একটা ইলেকট্রন গ্রহণ করলে সাতের থেকে 8টা ইলেকট্রন হয়ে যাবে, যেটা বলা হচ্ছে এতক্ষণ ধরে বলা হচ্ছিল যেটা, ঠিক আছে। সেরকম আর কি হাইড্রোজেন এরকমভাবে থাকে, H2 গ্যাস হিসেবে থাকে। এরকম এইগুলো হ্যালোজেন মৌলগুলো এরকম গ্যাস হিসেবে থাকে, যেমন ক্লোরিন, Cl2 গ্যাস, F2, ব্রোমিন, Br2 গ্যাস, তাই তো। এগুলো সব গ্যাস হিসেবে থাকে। সেরকম হাইড্রোজেন গ্যাস হিসেবে থাকে। তারপরে হচ্ছে ধাতব অক্সাইড গঠন করে NH, যেরকম গঠন করে সেরকম এও গঠন করে। যেরকম এটা যেমন NaCl গঠন করে, এরকম NH গঠন করে। এবার গলিত অবস্থায় ধাতব হ্যালাইডগুলি তড়িৎ বিশ্লেষণে হ্যালোজেন মুক্ত করে। তারপরে যে ধাতব হাইড্রাইডের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে হাইড্রোজেন মুক্ত হয়, ঠিক আছে। এগুলো মনে রাখবে। তড়িৎ বিশ্লেষণের পরে এগুলো হ্যালোজেন মুক্ত হয় এতে অ্যানোডে। যেরকম এর ক্ষেত্রে অ্যানোডে কী তৈরি হচ্ছে, হাইড্রোজেন তৈরি হচ্ছে, হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে। তারপর বৈসাদৃশ্য কী রয়েছে, হাইড্রোজেন হচ্ছে তড়িৎ ধনাত্মক মৌল, হ্যালোজেনগুলো তড়িৎ ঋণাত্মক মৌল। হাইড্রোজেন হচ্ছে তড়িৎ ধনাত্মক মৌল হয়, কিন্তু হ্যালোজেনগুলো তড়িৎ ঋণাত্মক মৌল হয়। হাইড্রোজেন বিজারক দ্রব্য, কিন্তু হ্যালোজেন জারক দ্রব্য, ঠিক আছে। মানে এর সঙ্গে যে ধর্মগুলোর মিল রয়েছে, এর সঙ্গে হ্যালোজেনের সঙ্গে সাদৃশ্যগুলো ক্ষার ধাতুর সঙ্গে বৈসাদৃশ্য হবে। আবার ক্ষার ধাতুর সঙ্গে যেগুলো সাদৃশ্য সেগুলো হ্যালোজেনের সঙ্গে বৈসাদৃশ্য হবে। মানে যে কোনো একটা জিনিস মনে রাখলেই অ্যাকচুয়ালি চলে যায়, ঠিক আছে। ব্যাস।